হে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিট কেরিয়ার প্ল্যানিং ফর বিগিনার্সে আপনাদেরকে স্বাগতম। লেসন 13-এ। লেসন 13 চমৎকার একটি বিষয়। লেসন 13 কিন্তু অনেক প্র্যাকটিক্যাল একটি বিষয়। ওয়েল, তার মানে কি এতক্ষণ যা পড়ছিলাম বা এতক্ষণ যা আলোচনা করছিলাম সেটা কি প্র্যাকটিক্যাল না? সেটাও প্র্যাকটিক্যাল। এটা প্রয়োজন এই জন্য যে এটা একে তো জরুরি, কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই করি না। মানে এটার প্রতি আমরা সবচেয়ে কম গুরুত্ব দিই। টপিকটা কি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কাস্টমাইজিং দ্য সিভি। সিভি কাস্টমাইজ করার প্রতি আমরা খুবই অমনোযোগী। এটাই বলছিলাম যে যতটা ইম্পর্টেন্ট এবং এটার প্রয়োজনীয়তাটা যত বেশি দেখা যায়, ঠিক ততটাই আমরা কেন জানি উদাসীন। এই একে তো কনসেপ্টটা নিয়ে আমরা বেশি ভাবতে চাই না, তারপর যখন আম, ভাবতে চাইও তখন কিভাবে করব সেটা বুঝি না। তো দেখা যায় যে আমি কাস্টমাইজ ছাড়াই সিভি অ্যাপ্লাই করে দিচ্ছি, সিভি দিয়ে বিভিন্ন জায়গাতে। ওয়েল, গুছিয়ে বলছি, আসুন এবারে আমরা যাচ্ছি যে এই লেসনের ভেতরে। সেটা কি দেখুন, কাস্টমাইজিং দ্য সিভি। CV customizing is altering the words or changing some contents to meet the job requirements. মূল কথা হচ্ছে আপনার সিভিতে যা আছে সেগুলোর একটু কথাগুলো ওলটপালট করা, কিছু পরিবর্তন করা, কিছু বাদ দেয়া, কিছু নতুন নিয়ে আসা, জবের রিকোয়ারমেন্ট ফুলফিলমেন্টের জন্য। ওয়েল, এখন কথা আসতে পারে এটা কেন দরকার, কাস্টমাইজ কেন করব, আমার সিভিতে যা আছে তাই থাকবে, এটা আবার আমি কেন চেঞ্জ করব? চেঞ্জ করব এই জন্য, কারণ আপনি যখন কোথাও ভয়েস ওভার আর্টিস্টের জন্য সিভি দিবেন, সেখানকার সিভিতে আপনি যদি আপনার রিসার্চ, আপনার লেখালেখি, আপনার ক্লাব অ্যাক্টিভিটিস এগুলো দিয়ে যদি ভরিয়ে রাখেন, আপনার গ্রাফিক্সের কাজ দিয়ে ভরিয়ে রাখেন, আপনি কোথায় কোথায় কি করেছেন, লাভ নেই। আবার আপনি যদি মনে করেন গ্রাফিক্সের একজন ডিজাইনার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, কিন্তু সেই সিভিতে আপনার আছে অনেক কথা, যেটা হচ্ছে আপনি লেখক হিসেবে কোথায় কোথায় কাজ করেছেন, আপনি গান গেয়েছেন কোথায়, আপনি খেলাধুলা করেছেন কোথায়, সেই সংক্রান্ত আপনার অনেক জব এবং অনেক কাজের বর্ণনা, লাভ নেই। এটাই হচ্ছে কথা। কাস্টমাইজিং মানে হচ্ছে যেই ইন্ডাস্ট্রিতে, যেই প্রফেশনে, যেই পোস্টে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার সিভিটা সেভাবে একটু চেঞ্জ করে নেয়া। যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কোথাও অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কেন ফিট মনে করছেন নিজেকে, আপনার কি কি অভিজ্ঞতা আছে, আপনি কি কি কাজ করেছেন, স্যাম্পল কিছু অ্যাক্টিভিটিস বা টাস্কের লিঙ্ক, এই সব কিছু দিয়ে আপনি আপনার সিভিটা চেঞ্জ করবেন। আবার আপনি যদি একজন মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে অ্যাপ্লাই করতে চান, ফিনান্স এক্সিকিউটিভ, বা আপনি যদি একজন বিজনেস এক্সিকিউটিভ অ্যাকাউন্টসে কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই যেই পোস্টে কাজ করবেন সেই পোস্টটা যেন আপনাকে মনে হয়, সেই পোস্টে যারা আপনি যে যাচ্ছেন সেটা যেন জাস্টিফাইড হয়, এই জন্য আপনাকে সেই পোস্ট রিলেটেড আপনার কিছু অভিজ্ঞতা বা আপনার যোগ্যতাগুলো দেখাতে হবে আপনার সিভিতে। এবং সেই পোস্টের সাথে জড়িত না, আপনি হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ হিসেবে অ্যাপ্লাই করছেন কোথাও, কিন্তু আপনার সিভিতে এরকম 5টা ইনফরমেশন আছে যেটা হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভের সাথে যায় না, সেটার সাথে কোনোভাবে কাজ না। আপনি ড্রয়িং এর কথা আছে, আপনি কোথাও ক্লাবের কাজ করেছিলেন, যেখানে আপনি পার্টিসিপেট করেছিলেন, এবং সেই অনুষ্ঠানটা ছিল হচ্ছে একটা ওয়েদার চেঞ্জ নিয়ে, কিছু একটা এনভায়রনমেন্ট রিলেটেড। তো এই জিনিসগুলো বাদ দিবেন, আপনি রাখবেন সেটা যে আপনি কোন ক্লাবের কাজটা অর্গানাইজ করেছেন। কারণ অর্গানাইজ করা মানে কি, যে মানুষ নিয়ে ডিল করা, প্রবলেম সলভ করা, একটা ইভেন্ট সেটা হচ্ছে ঠিক সময় হচ্ছে কি হচ্ছে না সেই জিনিসগুলো খেয়াল করা। তো এই যে মানে আপনি যে পোস্টে অ্যাপ্লাই করবেন সেই পোস্টের সাথে খাপ খায় এরকম জিনিস দিয়ে আপনি আপনার সিভিটা লাস্ট মোমেন্টে একটু চেঞ্জ করবেন, সাজাবেন, তারপরে সিভিটা কোথাও জমা দেবেন। এটাই বলা হচ্ছে অল্টারিং দ্য ওয়ার্ডস। সিভিতে আপনার যা আছে সেই কথাগুলো একটু চেঞ্জ করবেন। এবার ধরা যাক সিভিতে আমাদের কেরিয়ার অবজেক্টিভ থাকে, কমন কথা দিয়ে আমরা সব জায়গায় দিই, এটাও ঠিক না। আপনি যদি টিচিং ইনস্টিটিউটগুলোতে অ্যাপ্লাই করেন, তাহলে সেখানে লিখবেন যে আপনার ড্রিম ছিল টিচিং অর্গানাইজেশনগুলোতে কাজ করা, সেখানে নিজেকে একজন সুইটেবল এমপ্লয়ি হিসেবে নিজেকে এস্টাবলিশ করা। আবার আপনি যদি একটা ব্যাংকিং এর জন্য অ্যাপ্লাই করতে চান, এনজিওতে অ্যাপ্লাই করতে চান, কোন একটা আইটি অফিসে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি সেভাবে দিবেন যে মাই অবজেক্টিভ ইজ টু, বা লিখবেন যে টু ওয়ার্ক অ্যাজ এ এক্সিলেন্ট এমপ্লয়ি ইন আইটি সেক্টর। আইটি সেক্টরে এক্সেলেন্ট এমপ্লয়ি হিসেবে কাজ করা মানে যেই সেক্টরে, যেই প্রফেশনে আপনি অ্যাপ্লাই করবেন সেই প্রফেশনে একটা স্মেল থাকতে হবে, সেই প্রফেশন, সেই ইন্ডাস্ট্রি, সেই জবের, সেই পোস্টের একটু রেলেভেন্স থাকতে হবে, তাহলেই না আপনার সিভিটা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে।
এছাড়া আপনার সিভি যদি সেই একই রকম হয় যে টু ওয়ার্ক ইন এ রেপুটেড অর্গানাইজেশন, ইন এ মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, তো তখন দেখা যাচ্ছে যে ওটা বুঝে যায় ওরা যে কমন সিভি বানানো আছে, সব জায়গায় একই সিভি অ্যাপ্লাই করা হচ্ছে। এটা করবেন না। সিভি একটা আপনার কমন থাকবে, সেটা থাকুক, কিন্তু আপনি যখন জেনে বুঝে কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করবেন, সেই ইন্ডাস্ট্রির সাথে মিল রেখে আপনার সিভিটাও একটু চেঞ্জ করবেন। এটা ভীষণ জরুরি বিষয়। এটা কি বলা হচ্ছে যে অল্টারিং দ্য ওয়ার্ডস অর চেঞ্জিং সাম কন্টেন্টস, কিছু কন্টেন্ট চেঞ্জ করা। উদ্দেশ্য কি? যেই জবের জন্য অ্যাপ্লাই করছেন সেই জবের রিকোয়ারমেন্টটা ফুলফিল করা। এটা প্রয়োজন, কারণ আপনি এরকম করলেই কিন্তু দেখবেন, যেটা বলছিলাম যে অনেকেই করে না এই কাজটা। অনেকে না করার কারণে দেখা যাচ্ছে গণহারে সব জায়গাতে সব প্রতিষ্ঠানে একই সিভি দিয়ে যেতে থাকে, এবং দেখা যাচ্ছে যে কোনো জবের জন্য কোনো স্কিল বিন্দুমাত্র দরকার নেই, তারপরও সেই স্কিলগুলো দিয়ে ভরা। কারণ আমি সিভি পাঠানোর আগে বিন্দুমাত্র খেয়াল করে নিই যে কিছু কথা চেঞ্জ করা দরকার। মনে রাখবেন যে প্রফেশন, যে পজিশন, সেই অনুযায়ী আমার সিভিতে কিছু ওয়ার্ডিং থাকবে, আর এই জন্যই অপ্রয়োজনীয় কিছু ওয়ার্ডিং বাদ যাবে। এবারে আসি সেকেন্ড যে পয়েন্টটা লিখেছি, কাস্টমাইজিং সিভি ইজ ইম্পর্টেন্ট বিকজ জবস ইন ডিফারেন্ট সেক্টরস এন্ড পোস্ট রিকোয়ার ডিফারেন্ট স্কিলস এন্ড এক্সপিরিয়েন্সেস। সিভি কাস্টমাইজ করা এই জন্যই ইম্পর্টেন্ট কারণ আপনি একটা পোস্টে তো আপনি অ্যাপ্লাই করছেন না। আপনি যে কোনো জব পোর্টাল, সেটা চাকরি.com হোক, বিডি জবস হোক, বা আপনার ফেসবুকের কোনো জব রিলেটেড গ্রুপ হোক, তো যেখান থেকে আপনি অ্যাপ্লাই করুন না কেন, তো বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পজিশনে তো আপনি অ্যাপ্লাই করছেন। তো বিভিন্ন প্রতিষ্ঠান যদি হয়ে থাকে, কোনোটা আইটি, কোনোটা টিচিং, কোনোটা ব্যাংক, কোনোটা এনজিও, তো সেভাবে সেই প্রতিষ্ঠানের মতন করে আপনাকে সিভিটা আপডেট করতে হয়, যেটা একটু আগে বলছিলাম। এটা প্রয়োজন। তাছাড়া আপনার সিভি যারা দেখবে তারা বিরক্ত বোধ করবে যে ও অ্যাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করেছেন আপনি, কিন্তু সিভিটা অ্যাপ্লাই করার আগে একটু যে কাস্টমাইজ করা উচিত, কিছু ওয়ার্ড যে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের প্রফেশন রিলেটেড হওয়া উচিত, এই ব্যাপারটা প্রতি খেয়াল ছিল না। এত গণহারে সিভি দিলে হয়? তো আরেকটা জিনিস হচ্ছে, সব ইন্ডাস্ট্রিতে সব প্রফেশনে একই রকম স্কিলের প্রয়োজন নেই। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এনজিওতে কাজ করতে গেলে কিন্তু বেশিরভাগ সময় আপনাকে দেখা যাচ্ছে যে মাঠকর্মী হিসেবে কাজ করতে হয়, অনেক দূরে যেতে হয়, আপনার টার্গেট গ্রুপের সাথে কথা বলতে হয় বেশ কিছু প্রজেক্টে। আবার এনজিওতে ইনহাউস জবও আছে, সেখানেও কাজ করতে হয়। তো ইনহাউস আউট হাউস জবের জন্য দেখা যাচ্ছে যে কোয়ালিফিকেশন ডিফারেন্ট লাগে। আবার আপনি একই আপনার কোয়ালিফিকেশন দিয়ে, আপনার ধরেন বিবিএ এমবিএ আছে, মার্কেটিং এ আছে, এইচআরএম এ আছে, অ্যাকাউন্টসিং আছে, অ্যাকাউন্টিং এ আপনি বিবিএ এমবিএ করেছেন, তো দেখা যাচ্ছে যে ওরা এক্সিকিউটিভ চাচ্ছে, এবং কোনো এনজিও উল্লেখ করেনি যে পার্টিকুলারলি কোন এরিয়ার মেজর হতে হবে। তো যখন অ্যাপ্লাই করছেন তখন দেখা যাচ্ছে যে ওই এনজিওর জন্য ওই জিনিসগুলো আপনি মাথায় রেখে অ্যাপ্লাই করলেন। আবার আপনি যখন অন্য একটা পজিশনে অ্যাপ্লাই করবেন, একটা আইটিতে অ্যাপ্লাই করবেন অ্যাকাউন্টস এক্সিকিউটিভ হিসেবে, তখন আবার আপনাকে খেয়াল করতে হবে, আচ্ছা এনজিওর জন্য তো ইম্পর্টেন্ট ছিল যে ওই মাঠ কর্মীদের সাথে কথা বলা, তাদের সাথে ইনফরমেশন নেওয়া। আবার আইটিতে যখন কাজ করবেন তখন তার মাঠ কর্মীর কিছু নেই, তখন আপনাকে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এগুলোর উপর ভিত্তি করে কাজ করতে হবে, ফরেন ক্লায়েন্টস নিয়ে কাজ করতে হবে। সো আপনাকে জানতে হবে যে ফরেন ক্লায়েন্টসের সাথে কিভাবে যোগাযোগ করা উচিত, কোন প্রজেক্টে কাজ চলছে প্রতিষ্ঠানে, সেগুলোর আপস এন্ড ডাউনস, বর্তমানে সিচুয়েশন কেমন যাচ্ছে, আপনার সেটার এ টু জেড আপনার জেনে রাখা দরকার। মানে হচ্ছে যখন আইটিতে কাজ করবেন, সেই আইটির এনভায়রনমেন্ট, তাদের প্রজেক্ট, তাদের সফটওয়্যার এগুলো কেমন, এটা আপনার জানা দরকার। আর এজন্যই আপনার এভাবে সিভি বানানো দরকার যে আপনি কিছু জানেন, আপনি এই সম্পর্কিত কিছু জানাশোনা আছে, কাজ করেছেন, লেখালেখি আছে, সেটা বলা দরকার। আর একইভাবে যখন এনজিওতে অ্যাপ্লাই করবেন, এনজিওর জিনিসগুলো, এনজিও রিকোয়ারমেন্ট গুলো যে ওইভাবে আপনি তখন জেনে বুঝে সিভিটা প্রিপেয়ার করবেন। যেই ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করবেন সেই ইন্ডাস্ট্রির সেই পোস্টের কিছু জব রিকোয়ারমেন্ট থাকে, ডিমান্ড থাকে, সেগুলো অ্যাড করে তারপরে সিভিটা সেন্ড করবেন। একই সিভি সব ইন্ডাস্ট্রির জবে সেন্ড করবেন না। এটা ছিল মূল কথা। আচ্ছা, এরপরে আমরা দেখতে চাচ্ছি যে কিভাবে আপনি সিভিটা কাস্টমাইজ করতে পারেন। মানে সাম ওয়েজ টু, আমি দেখতে পাচ্ছি যে সাম ওয়েজ টু কাস্টমাইজ সিভি আর বাই, মানে এইভাবে আপনি এই কাজগুলো করে আপনার সিভিটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে নাম্বার 1, চেঞ্জিং কেরিয়ার অবজেক্টিভস। আপনার কেরিয়ার অবজেক্টিভটা আপনি চেঞ্জ করে দেন। যেমন আমি আপনাদেরকে যখন দেখালাম, সেখানে হচ্ছে আমি যখন টিচিং এ অ্যাপ্লাই করতাম তখন হচ্ছে ওই টু ওয়ার্ক ইন এন একাডেমিক সেক্টর, এই যে একাডেমিক কথাটা লিখতাম আমার কেরিয়ার অবজেক্টিভে। বাট যখন আমি ভয়েস ওভারের জন্য অ্যাপ্লাই করি বা যখন আমি কোনো কন্টেন্ট রাইটিং এর জন্য অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমি ওই একাডেমিক কথাটা আর লিখি না। টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ রিডিং অ্যান্ড রাইটিং, তখন এভাবে লিখি, বা টু এক্সেল ইন দ্য ওয়ার্ল্ড অফ রাইটিং।
যে লেখালেখির বিশ্বে বা লেখালেখির জগতে নিজেকে আমি এক্সেলেন্ট প্রমাণ করতে চাই। এই যে আমি আমার কিন্তু কেরিয়ার অবজেক্টিভটা এইভাবে চেঞ্জ করে ফেলি, বেসড অন দ্য জব পোস্ট, বেসড অন দ্য ইন্ডাস্ট্রি আই এম অ্যাপ্লাইং টু। এটা হচ্ছে নাম্বার ওয়ান মেথড, নাম্বার ওয়ান ওয়ে, যে আপনি যেই ইন্ডাস্ট্রিতে যাবেন সেই ইন্ডাস্ট্রির একটা মানে যেন আপনার সেই রিলেটেড ওয়ার্ড আপনার কেরিয়ার অবজেক্টিভে থাকে, কারণ এটাই মূল জিনিস, এটাই মূল বিষয়। ছবি দেখে, আপনার নাম দেখে, তারপরে প্রথমে এই জায়গাতেই রিক্রুটারদের চোখ পড়ে কেরিয়ার অবজেক্টিভ আপনি কিভাবে লিখেছেন সেটা দেখে, তারপর তারা যদি প্লিজড হয় বা তারপরে তারা আপনাকে জাজ করার জন্য বাকি জিনিসগুলো দেখবে। এবারে যে নেক্সট স্টেপ হচ্ছে রিরাইটিং অ্যান্ড রিঅ্যারেঞ্জিং স্কিলস। রেজুমের কথা মনে আছে আপনাদের? যে যখন রেজুমের কথা আপনাকে দেখাচ্ছিলাম তখন কিন্তু আমি ওই বা অ্যাডমিনের কাজ কি আর হচ্ছে একাডেমিক কাজ কি এই জিনিসগুলো বেশি দেখিয়েছি, কারণ এটাই হচ্ছে আমাকে দেখাতে হবে, কারণ আমি ওই পোস্টে অ্যাপ্লাই করছি, পার্টিকুলার একটা পোস্টে। আমি জানি যে এই পোস্টের দায়িত্ব কি এবং আমার কি কি দক্ষতা আছে এই পোস্ট রিলেটেড, সেটা আমি দেখাতে চাচ্ছি। সো আমি কি করলাম, আমি রিঅ্যারেঞ্জ করলাম নর্মাল সিভিতে আমার যেটা যা যা ছিল, ফ্রিল্যান্সিং এর কাজ ছিল, সেগুলো সব ডিলিট করে দিয়ে আমি নতুন করে আবার আমার টেবিলটা সাজালাম। সেখানে আমি মাঝখান থেকে বক্স ডিলিট করে দিয়ে, নিচ থেকে ডিলিট করে দিয়ে শুধুমাত্র ওই একাডেমিক এবং হচ্ছে নন একাডেমিক এর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটা সাজালাম। এটাই হচ্ছে রিরাইটিং অ্যান্ড রিঅ্যারেঞ্জিং স্কিলস। সেম ওয়েতে এটা আপনি মার্কেটিং এক্সিকিউটিভের জন্যও করতে পারেন। আপনি ধরুন আপনার কোনো ওভাবে অভিজ্ঞতা নেই, আপনার নর্মাল সিভিতে, রেগুলার সিভিতে ওই ধরনের, ওয়েল আমি নর্মাল সিভি বলতে আমাদের রেগুলার যে অল ইনক্লুসিভ সিভি থাকে, যেটা আমরা গণহারে সব জায়গায় দেই, মানুষের কাছে দেই, অ্যাপ্লাই করি, সেটা কথা বলছি। আর কাস্টমাইজড সিভি হচ্ছে যখন আমি কোনো পার্টিকুলার পোস্টকে কেন্দ্র করে আমার ওই সিম্পল বা রেগুলার বা হচ্ছে আমার কমন সিভিটাকে আমি একটু চেঞ্জ করি, সেটাকে আমি কাস্টমাইজড সিভি বলছি। তো রিরাইটিং এবং রিঅ্যারেঞ্জিং স্কিলসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যেই পোস্টে ধরেন লেখা আছে যে এই পার্টিকুলার কোনো পোস্টে কাজ করার জন্য আপনাকে ডাইভার্স পার্সোনালিটি অথবা আপনাকে রাত জেগে কাজ করতে হবে, বিভিন্ন পার্সোনালিটির সাথে কাজ করতে হবে এবং ডেডলাইন মিস করা যাবে না, একদম ডেডলাইনের মধ্যে আপনাকে কাজ করতে হবে, এই ধরনের কথা যদি বলা থাকে তাহলে আপনি অবশ্যই ওই পোস্টে অ্যাপ্লাই করার সময় আপনার সিভিতে দেখাবেন যে আপনি স্ট্রিক্ট ডেডলাইনে কি কি কাজ করেছেন। আপনার কিছু মেজর অ্যাক্টিভিটিস বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে দেখাবেন যে আপনি কি কাজ করেছেন এবং কতটা ডেডলাইনের ভেতরে থেকে আপনি কাজ করেছেন। এই জিনিসটা, এই স্কিলটা সবার আগে দেখাবেন, কারণ তারা ওটাই জানতে চাচ্ছে। জব ডেসক্রিপশনে যখন সবার আগে যে জিনিসটা লেখা আছে, আপনি আপনার সিভিটাও সাজাবেন সেই প্রায়োরিটি অনুযায়ী। ওরা যে কথাটা বেশি বারবার উল্লেখ করবে সেই জিনিসটা সম্পর্কে আপনি আপনার ইনফরমেশনও বেশি দিবেন আপনার সিভিতে, তাহলে ওরা বুঝবে যে হ্যাঁ, দিস ক্যান্ডিডেট ইজ এক্সেপশনাল। সে কিন্তু খুব ভালো করে আমাদের ওই নোটিশটা পড়ে তারপরে সেখানে আমরা যেভাবে যেভাবে যা যা রিকোয়ারমেন্ট চেয়েছি সেই জিনিসগুলো সে সবার আগে লিখেছে। খেয়াল করেন, আপনি যে যত্নবান হবেন, আপনি যে কাস্টমাইজ করবেন আপনার সিভিটা, এটা কিন্তু আপনার রিক্রুটাররা অবশ্যই খেয়াল করে, কারণ তারা গণহারে গড়পড়তা সিভি দেখে অভ্যস্ত। সেখানে যদি কোনো সিভিকে দেখে যে আরে আমার পোস্টের জন্য তো এই ধরনের লোকই দরকার, যে ডেডলাইনের মধ্যে কাজ করতে পারে, স্ট্রিক্ট ডেডলাইনে কাজ করতে পারে, স্ট্রেস নিয়ে কাজ করতে পারে, তো আপনি যদি ওই ধরনের কাজের অভিজ্ঞতার কথাগুলো লিখেন তাহলে ওদের কাছে এটা অনেক ভালো লাগবে। সো আপনার স্কিলগুলো সবার আগে আনবেন, যেটা চাওয়া হচ্ছে। একই সাথে 3 নম্বর যে পয়েন্টটা ছিল, ফিল্টারিং আউট ইররিলেভেন্ট স্কিলস। আপনার হচ্ছে ওই ধরুন যে জবে অ্যাপ্লাই করছেন সেই জবের সাথে আপনার ভালো রান্না করা কিংবা ভালো কবিতা লেখার কোনো রিলেশন নেই, কারণ আপনি অ্যাপ্লাই করছেন একটা আইটির এক্সিকিউটিভ পোস্টে, সেই পোস্টের সাথে কুকিং স্কিলের কিন্তু কোনো মিল নেই। হবিস হিসাবে আপনি দিতে পারেন, যদি আপনার সিভিটা 2 পেজ না হয় সেই ক্ষেত্রে আপনার হবিস হিসাবে দিতে পারেন, আদারওয়াইজ না দেওয়াটাই ভালো। কাস্টমাইজ করাই হচ্ছে এটা, যে ওটা আপনার যে রেগুলার সিভি থাকে, যে কমন আপনার ইনফরমেশন দিয়ে কমন একটা সিভি বানানো থাকে, সেখানে আপনি অ্যাড করুন যে আপনি ইউ হ্যাভ কুকিং স্কিল অ্যান্ড আদার থিংস, তো সেটা রাখতে পারেন। কিন্তু আপনি যখন কোনো জব টার্গেট করে আশা নিয়ে এবং ভালো করে মন থেকে অ্যাপ্লাই করবেন কিছু কিছু জবে, কারণ এরকম তো হয়েই থাকে, তাই না? আমরা গণহারে কিছু জবের জন্য অ্যাপ্লাই করি, আবার কিছু জবের জন্য অনেক আগ্রহ নিয়ে মন থেকে অ্যাপ্লাই করি। তো যেই জবগুলোতে আপনি মন থেকে অ্যাপ্লাই করুন এবং আপনি মনে মনে একটা ইন্টারভিউ কল এক্সপেক্ট করে থাকেন, সেই জবগুলোতে অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাকে ওই ইররিলেভেন্ট স্কিলগুলো বাদ দিতে হবে, কারণ কোনোভাবেই আপনার সিভিটা এমন সাউন্ড যেন না করে, স্মেল যেন না করে রিক্রুটারদের কাছে যে কি রে ভাই, যেটা দরকার সেটাও লিখেছে, যেটা দরকার নেই সেটাও লিখেছে। তো এই টাইপের কথা যেন আপনার সিভি দেখে বলতে না পারে, অপ্রয়োজনীয় তথ্য এই জন্য দিবেন না। এটাকে বলা হচ্ছে ফিল্টারিং আউট ইররিলেভেন্ট স্কিলস।
এরপরে হচ্ছে চেঞ্জিং রেফারেন্সেস। কিছু জব আছে ওরা কিন্তু বলে দেয় যে ওদের কেমন রেফারেন্স দরকার, রেফারেন্স কি একজন, দুইজন না তিনজন হবে, এবং কোন কোন গ্রুপ অফ পিপলের হতে পারে সেটাও বলে দেয়। যে অনেক সময় বলে দেয় যে আপনি একাডেমিক পোস্টে অ্যাপ্লাই করছেন, সো একাডেমিক লাইন থেকে আপনার তিনজনের রেফারেন্স লাগবে, তো তখন আপনি ওভাবে রেফারেন্স দিবেন। আর যদি আপনাকে বলা হয় যে আপনাকে রেফারেন্স নিয়ে কোনো স্পেশাল কোনো কথা বলা নেই, তাহলে আপনি আপনার মতন একজন একাডেমিক রেফারেন্স দিবেন, একজন নন একাডেমিক রেফারেন্স দিবেন, যে সাধারণ আপনার কোনো কাজিন হয় বা আপনার রিলেটিভ হয়, বন্ধু হয় বা কেউ হয় যে একটা ভালো পজিশনে জব করে তারটা। খেয়াল রাখবেন যদি আপনি ব্যাংকে জবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার রেফারেন্সে অবশ্যই একজন ব্যাংকার থাকলে ভালো। তাহলে হবে কি, আপনার সিভিটা তো ব্যাংকে যাচ্ছে, সে ব্যাংকের এইচআর যখন দেখবে সে বুঝবে যে আরে না, ব্যাংকার একজন যেহেতু সে রেফারেন্স দিয়েছে, তাহলে তাকে ফোন করে দেখা যাক কতটুকু ভালো বা মন্দ। আপনি যেহেতু অনেস্ট, আপনি যেহেতু ভালো ইনফরমেশন দিয়েছেন, ট্রুথফুল ছিলেন, সো আপনার রেফারেন্সে যে ব্যাংকারের নাম ঠিকানা ছিল তাকে কল করেও সে ভালো কিছুই পাবে, এবং তারা খুশি হবে যে না, যে পোস্টে অ্যাপ্লাই করেছে সেই পোস্ট রিলেটেড একজনের রেফারেন্স দিয়েছে। সেম ওয়েতে টিচিং এ অ্যাপ্লাই করলে কোনো টিচারের রেফারেন্স দিলে ওই যখন আপনি যে ইউনিভার্সিটি, স্কুলে, কলেজে অ্যাপ্লাই করবেন, তারা যখন কল ব্যাক করবে সেই আপনার রেফারেন্সে যে আছে তাকে, তো দে উইল বি হ্যাপি যে না, যেরকম আমরা প্রতিষ্ঠান চাচ্ছি সেরকম প্রতিষ্ঠানেরই একজন তার রেফারেন্সে আছে। তো রেফারেন্স আবার চেঞ্জও করবেন কিছু কিছু ক্ষেত্রে। কখনো কখনো দেখবেন যে আপনাকে কে ভালো জানে, এই মানুষগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। কেরিয়ার প্ল্যানিং এ আসলে সবকিছুই ইম্পর্টেন্ট। খেয়াল রাখবেন যে আপনি দেখা যাচ্ছে যে পজিশনে কাজ করছেন জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে, সেখানে একজন আছে আপনার ডিপার্টমেন্টের হেড, সে আপনাকে খুব ভালো জানে, কিন্তু 2 বছর পর সে চলে গেল। 2 বছর ধরে সে আপনার রেফারেন্সে লিস্টে তার সব নাম ঠিকানা ছিল, 2 বছর পর সে জায়গা বদল করে অন্য জায়গা চলে গেল, আপনি স্টিল তার রেফারেন্স রেখে দিয়েছেন। এমন যদি হয় যে সে আপনাকে চেনে জানে রিকল করতে পারে তাহলে ভালো, এবং আপনার সাথে যোগাযোগ থাকে তাহলে ভালো। কিন্তু যোগাযোগ নেই, একবার দিয়েছিলেন, তারপর 5 বছর 10 বছর ধরে সেই বসের নাম বা সেই আপনার সিনিয়র এমপ্লয়ির নাম বা সেই ডিপার্টমেন্ট হেডের নামই আপনি রেফারেন্সে দিয়ে যাচ্ছেন দিনের পর দিন ধরে, এই 10 বছরে যোগাযোগও হয়নি, কারণ সে চলে গেছে অন্য জায়গায়, সে আপনার নামও ভুলে গেছে হয়তো, তো এবং সে জানেও না যে তার নাম ঠিকানা আপনার সিভিতে দেওয়া আছে। সো এটা করবেন না। যার নাম দিবেন তাকে অবশ্যই বলে দেবেন যে আপনার নাম, স্যার আপনার নাম, বা ম্যাম আপনার নাম, বা আপনার ডেজিগনেশনটা, আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি আমার সিভিতে অ্যাড করছি আমার প্রয়োজনে। সো আমার ব্যাপারে কোনো কল আসলে ম্যাম প্লিজ কনসিডার করবেন, আপনি যেভাবে মনে করেন সেভাবে রেসপন্স করবেন। এটা বলে রাখা অবশ্যই জরুরি, কারণ তাছাড়া মানুষ বুঝবে না, তাড়াহুড়ায় থাকবে, হুট করে কল আসবে এবং তখন বিব্রত হবে যে কি ব্যাপার, আমার নাম দেয়া আছে আরেকজনের সিভিতে, কই কখনো তো বলেনি, এবং অনেক সময় রিকলও করতে পারে না। স্পেশালি আমাদের ক্ষেত্রে যেটা হয় যে টিচার হিসেবে যখন আমার নাম কারো সিভিতে রেফারেন্সে থাকে, তখন দেখা যাচ্ছে কি যে মাঝে মাঝে কল আসে এবং রিকল করতে পারি না যে কার কথা বলছে, কারণ একই নামে অনেকে থাকে এবং 12 বছর ধরে প্রতি 3 মাস 4 মাস পর পর এত স্টুডেন্ট আসে, একই নামে অনেকে থাকে, এবং কখনো কখনো কিছু ছেলেমেয়ের তাদের মানে হিস্ট্রিও মনে থাকে না। তো তখন একটু বিপদে পড়ে যাই, তখনও বলি, একটু শিওর হয়ে বলি, এবং তখন বিপদে পড়ে যাই এই সেন্সে যে আমি যদি হ্যাঁ হ্যাঁ করে যাই তাহলে দেখা যাবে যে কেউ ফেক হয়ে থাকে, তখন আবার মুশকিল যে আপনি তো বলছেন এরকম, পরে তো দেখা যাবে যে যদি কেউ ফেক হয়ে থাকে তখন আমি গিলটি হয়ে যাব। আবার দেখা যাচ্ছে যে আমি যদি চিনি জানি কিন্তু আমাকে বলেনি সে, তখন আবার একটু বিব্রত বোধ করি। সো বলে রাখা জরুরি যে আমার নামটা কেউ ইউজ করছে। সো আপনি একইভাবে আপনার সিভিতে যখন কারো নাম ইউজ করবেন তাকে বলে রাখবেন, এটা খুবই জরুরি। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে চেঞ্জিং রেফারেন্সেস, কারণ জব চেঞ্জ হয়, পজিশন চেঞ্জ হয়, আপনার যে গার্জেন থাকবে বা আপনার যে ডিপার্টমেন্টের হেড থাকবে সেই পজিশনে মানুষও চেঞ্জ হয়। তো আপনি এমন মানুষই রাখবেন আপনার সিভি রেফারেন্সে যে আপনাকে চেনে জানে, যে আপনাকে নাম শুনলেই আপনার সম্পর্কে সবচেয়ে ভালো কথা বলতে পারে, এরকম মানুষই আপনি আপনার সিভিতে রাখবেন রেফারেন্স হিসেবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের মোটামুটি ডিসকাশন যে সিভি কিভাবে কাস্টমাইজ করা যায়। সিভি কাস্টমাইজ করা খুবই জরুরি, কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের স্কিল রিকোয়ারমেন্ট থাকে, সেগুলোর সাথে ম্যাচ করে সিভি জমা দিতে হয়। আর সিভি কাস্টমাইজ করা যায় হচ্ছে কেরিয়ার অবজেক্টিভে চেঞ্জ এনে, স্কিলগুলো লেখার মাধ্যমে রিঅ্যারেঞ্জ করে, তারপরে হচ্ছে ইরেলেভেন্ট স্কিলগুলো বাদ দিয়ে, এবং রেফারেন্সের মাধ্যমে চেঞ্জেস এনে। তো এভাবেই আপনি কেরিয়ার অবজেক্টিভ থেকে শুরু করে রেফারেন্স পর্যন্ত আপনার সিভির আগাগোড়া চেঞ্জ করতে পারেন। এবং চেঞ্জ করাটা জরুরি যখন আপনি ডাইভার্স টাইপ অফ ডিফারেন্ট ধরনের জবে অ্যাপ্লাই করবেন। জবের পরিধি যেমন ডিফারেন্ট হবে, প্রতিষ্ঠান যত ডাইভার্স হবে,
আর বৈচিত্র্য থাকবে, সেই হিসেবে আপনার সিভিটাতেও কিছু জিনিসের বৈচিত্র্য থাকা জরুরি। আর এই বৈচিত্র্যটা হচ্ছে কাস্টমাইজেশন। আপনি যতবার চেঞ্জ করছেন, এটাই হচ্ছে কাস্টমাইজেশন। খেয়াল রাখবেন বছরে একবার অন্তত অবশ্যই সিভি আপডেট করা জরুরি, মিনিমাম একবার। আর হচ্ছে যেই সব প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবেন সেই প্রতিষ্ঠানের ধরন বুঝে সেটার ইন্ডাস্ট্রির কথা অবশ্যই আপনার সিভিতে কোথাও না কোথাও লেখা রাখবেন। ঠিক আছে, এই ছিল আমাদের এই লেসনটি। শিগগিরই চলে আসছি অন্য লেসন নিয়ে।